গত ১লা অক্টোবর ইরান ১৮০টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা চলছে। হামাস, হিজবুল্লাহর শীর্ষ নেতা ও ইরানের কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা, জানিয়েছে ইরান। ৬ মাসের মাথায় দ্বিতীয়বারের মতো ইসরায়েলের অভ্যন্তরে এই হামলার জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এর জন্য চড়া মূল্য দিতে হবে ইরানকে। ইতোমধ্যে জানা গেছে, ইরানের তেল স্থাপনায় হামলা চালাতে নাকি ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভূমধ্যসাগরে আরো সৈন্য পাঠিয়ে ইরানকে ইঙ্গিত করছেন, যদি ইসরায়েলের উপর আঘাত আসে সেটি যুক্তরাষ্ট্রের উপর আঘাত বলেই বিবেচিত হবে। নেতানিয়াহু ও জো বাইডেনের এমন হুঁশিয়ারির পর ইরান অনমনীয় মনোভাব প্রকাশ করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে চায় তাহলে ইরান ইসরায়েল জুড়ে সব স্থাপনায় হামলা চালাবে। এমন উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি পশ্চিমাদের মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আমাদের জবাবের দৃঢ়তা হামাস ও হেজবুল্লাহ নেতারা বুঝেনি, তাই তাদের করুণ পরিণতি হয়েছিল। তেহরানে যারা আছে তারাও বুঝতে পারছে না। সঠিক সময়ে এর জবাব দেয়া হবে। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনারা ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে। ইরানের মিসাইল হামলা একত্রে নস্যাৎ করেছেন ইসরায়েলি ও মার্কিন সেনারা। আমাদের নিরাপত্তা পরিষদ সার্বক্ষণিক নজর রাখছে মধ্যপ্রাচ্যের উপর। কিছুদিন আগে আমাদের সশস্ত্র বাহিনী আমেরিকার পাগলা কুকুর ও হিংস্র ইসরায়েলে যে হামলা চালিয়েছিল তা সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ। ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি আমাদের গোষ্ঠীরা দিয়েছে। তবে হেজবুল্লাহ ও হামাসের গুরুতর কোনো ক্ষতি করতে পারবে না ইসরায়েল। এভাবে বেশি দিন টিকতেও পারবে না দেশটি। হেজবুল্লাহর মতো প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের ইসরায়েল হত্যা করলেও আমাদের মিত্ররা পিছু হটবে না। মধ্যপ্রাচ্যকে মনে রাখতে হবে, আমাদের শত্রু এক। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু কে শোনে কার কথা? যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিউ ইয়র্ক টাইমস বলছে, ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে সংঘাতময় এই অঞ্চলটি বর্তমানে সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে উপনীত হয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বলেছেন, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা আগুন দ্রুতই নরকে রূপ নিচ্ছে। তবে কি মধ্যপ্রাচ্যে দীর্ঘ শঙ্কিত বৃহত্তর যুদ্ধ এখন অনেকটাই বাস্তবের পথে? ইরান ইসরায়েল সংঘাত আসলে কোন দিকে যাচ্ছে? এই আলোচনায় আজ দুরালাপে বাংলাদেশ থেকে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, ইরান থেকে যুক্ত আছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ, এবং যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন বার্মিংহাম আলাবামা ইউনিভার্সিটির রাজনীতি ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর আখলাক হক। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের দুরালাপে। আমি একটা প্রশ্ন তিনজনের কাছ থেকে একটু শুনি, যে আপনাদের বিশ্লেষণ মূলত যেটি আমরা দেখছি পরিস্থিতি, ইরান ইসরায়েলে হামলার পর পাল্টাপাল্টি হামলার পাল্টা হুঁশিয়ারি চলছে, এবং লেবাননে যে অবস্থা চলছে, ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে, অভিযান চালিয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমস যেটি বলছে, ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধের পরে এখন সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। আপনাদের কাছ থেকে আসলে তিনজনের কাছ থেকে একটু বিশ্লেষণ জানতে চাই আমি। ডক্টর ইমতিয়াজ, আপনার কাছ থেকে শুরু করি, যে পরিস্থিতি কিভাবে, আসলে কি সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি, মানে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি, বা আরব ইসরায়েলের যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি আপনি কি মনে করেন? কেন এমন পরিস্থিতিতে গিয়ে দাঁড়ালো? ধন্যবাদ। না, আমি মনে করি না যে 60 দশকের সাথে তুলনা করা ঠিক হচ্ছে। কারণ বর্তমানের পরিস্থিতি অনেক ভিন্ন। প্রথমত, একটা জেনোসাইড এখনো সংগঠিত হচ্ছে, এবং বড় আকারে একটা জেনোসাইড, যেটা পৃথিবী লাইভ এখনো দেখছে। যেই পরিমাণে মানুষ মারা গেছে, 50,000-এর উপর তো কম বলা হচ্ছে। যে রাবেলসের নিচে যে আছে এখনো, তার সংখ্যা ভয়াবহ। সেটার সাথে 60 দশকের তুলনা করাটা ঠিক হবে না, যদিও অনেকে হয়তো বলবে তখন থেকেও জেনোসাইডাল ইন্টেন্ট শুরু হয়েছে। কিন্তু এখন বর্তমানে বড় আকারে এভিডেন্স আছে। আইসিজিতে অলরেডি এর উপর একটা কেস আছে সাউথ আফ্রিকার, যেখানে বাংলাদেশও কো পার্টনার। আমেরিকার বিশ্ববিদ্যালয়ের, আইভি লিগ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বড় আকারে প্রোটেস্ট হচ্ছে। এমনকি জুজরা তারাও রাস্তায় নেমেছে। ইউরোপে প্রতিদিনই প্রোটেস্ট করছে, যদিও বাংলাদেশের কেন জানি এগুলো খুব একটা খবর দেওয়া হয় না।
তো সেটার যদি আমি দেখি, দুটোকে আমি কোনোভাবেই তুলনা করতে চাচ্ছি না। এখানে বোঝাই যাচ্ছে একটা হলো ইসরায়েলের নেতাহীন যে সরকার আছে তারা ভালো করেই জানে যে একটা সিজ ফায়ারে গেলে তাদের ক্ষমতায় আর থাকার কোনো সুযোগ থাকবে না। আবার ঠিক একইভাবে আমেরিকা যে ইসরায়েলকে সাপোর্ট করে যাচ্ছে, যেহেতু নির্বাচনের মাসে পড়ে যাচ্ছে, আগামী মাসেই নির্বাচন, ডেমোক্র্যাটসরা স্বাভাবিকভাবে এখানে বড় ধরনের কোনো প্রেশার ইসরায়েলের উপর দিতে চাচ্ছে না, কারণ তারা মনে করছে তাদের ভোট ব্যাংক কমে যেতে পারে এবং সেখানে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। তো দুটো পরিস্থিতি এক না, কোনো সন্দেহ নেই একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা এখন আছি। জি, অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ। ডক্টর আখলাক। আমরা একটা ক্রান্তি লগ্নে আছি অ্যাকচুয়ালি। আমাদের লাইফ টাইমে আমরা এই ধরনের একটা সিচুয়েশনে পড়ি নাই, যেখানে আপনার দুইটা যুদ্ধ, বড় বড় যুদ্ধ হচ্ছে। একটা হচ্ছে রাশিয়াতে, ইউক্রেনেরটা ডিরেক্টলি ইনভলভড এখানে। দুইটা দুইটা যুদ্ধতেই আমেরিকা ওতপ্রোতভাবে জড়িত। এখন আম, এই 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 একটা সিচুয়েশনে যখন ইসরায়েল ডিসাইড করলো তারা লেবাননে ঢুকবে, এটা একটা স্ট্র্যাটেজিক মিস্টেক ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য ডেমোক্র্যাটস। কারণ তারা মনে করে যে তাদের যেই এখানে সাপোর্টটা যে হারাচ্ছে, তারা হারাচ্ছে বিকজ অফ গাজা। যার জন্য তাদের কয়েকটা ইলেকট্রাল স্টেটকে জিততে হবে, বিশেষ করে মিশিগান, পেনসিলভেনিয়া, উইসকনসিন, জর্জিয়া। এবং এগুলা এখন একটা টস আপের মধ্যে আছে। এটা এদিকেও রিপাবলিকান সাইডে চলে যেতে পারে, ডেমোক্রেটের সাইডে চলে যেতে পারে। হিস্টোরিক্যালি দেখলে আম, আপনি এটা এই ধরনের একটা সিচুয়েশন, যখন ইকোনমিটা যখন একটা স্টেবল আছে, এখনো ইকোনমিটা এমন একটা খারাপ অবস্থায় নাই যেখানে আপনি বলতে পারেন যে এটা ডেমোক্র্যাটদের পক্ষে যাবে না। তো এখন আমরা 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 দেখছি যে এই এই যুদ্ধটা অ্যাকচুয়ালি এমন একটা ক্রাইসিস সৃষ্টি করেছে আমেরিকার ক্ষেত্রে, ওয়ার্ল্ড ওয়াইড, যে এটা একটা 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 অনেকটা টিপিং পয়েন্ট। আমি 60, ইমতিয়াজ ভাইয়ের সাথে আমি এগ্রি করছি যে 60 দশকের সাথে এই তুলনা করা ঠিক হবে না, কিন্তু তবুও এটা এই ধরনের সিচুয়েশন আমরা এখন পর্যন্ত আমাদের আমাদের লাইফ টাইমে আমরা এখনো দেখি নাই। সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি সিরিয়াস। আপনার একদিকে রাশিয়া ইনভলভড, ইরান ইনভলভ, চায়না ইনভলভ। কিন্তু আপনি এক জিনিস, আমি হয়তো এটা পরে আসবে, যে ইরানের অয়েল যে সাপ্লাই হচ্ছে, এটা কিন্তু 11.3 বিলিয়ন। আপনার রশিদ সাহেব হয়তো ভালো বলতে পারবেন। এটা এটা অ্যাকচুয়ালি গোস টু চায়না। এখন আপনার এক একটা অয়েল রিফাইনারি যদি অ্যাটাক হয়, যেসব কথাবার্তা চলছে, এগুলার এগুলোর ইমপ্লিকেশন ইটস ভেরি ভাস্ট। আমি অতটুকুই বলবো। তো চললে আমরা আরো আলোচনা জি, করি এ জি, ব্যাপারে। নিশ্চয়ই। আমি আসলে এটা পরবর্তীতে আপনার কাছ থেকে জানতে চাইবো, বা সবার কাছেই জানবো, যে এই ইরানে আসলে কোথায় হামলা করার পরিকল্পনা করতে পারে, বা কোথায় হামলা হতে পারে, ইসরায়েল কোথায় করতে পারে, সেই বিষয়ে আসবো। আপনি একটু যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গেও বলতে শুরু করছিলেন, সেটিতেও আমি সুনির্দিষ্টভাবে আসতে চাইবো, যে নির্বাচনের উপরে কেমন প্রভাব, নির্বাচনের পরে কি অবস্থা হবে, সেটা নিয়ে নিশ্চয়ই কথা বলবো। আমি গাজী আব্দুর রশিদ, আপনার কাছে প্রথমে একটু বিশ্লেষণটা জেনে নিই, তারপরে সুনির্দিষ্ট প্রশ্নে যাব। শারমিন, আপনাকে ধন্যবাদ এবং দুরালাতে বিশ্বের যে যেখান থেকেই সংযুক্ত আছে আমাদের সাথে সবাইকে স্বাগত। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আজকের পরিস্থিতি মধ্যপ্রাচ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে কিনা এবং কেন এমন পরিস্থিতি। আহ আমার খুবই শ্রদ্ধাভাজন ডক্টর অধ্যাপক ইমতিয়াজ, ওনার বিশ্লেষণের সাথে আমি একাত্মতা পোষণ করে নেই। প্রথমে জেনোসাইড, মধ্যপ্রাচ্যে জেনোসাইড চলছে। ফিলিস্তিনে যে কথাটি বললেন যে গত 7 অক্টোবর থেকে আজ 5 অক্টোবর, 1 বছর হয়নি, এর মধ্যে 50,000-এর মতো, যেটা সঠিক সংখ্যা নয়, সংখ্যাটা আরো বেশি হবে, আহ নিহত হয়েছে এবং সবাই বেসামরিক, বেশিরভাগই নারী, শিশু। এটাকে গণহত্যা ছাড়া কি অন্য কিছু বলা যায়? 25 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কিভাবে আমরা এই পরিস্থিতিকে ভয়াবহ না বলে পারি? এখন আমরা যখন কথা বলছি, গতকালকেও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আমরা যখন কথা বলছি তখন লেবাননে আগুন জ্বলছে, দক্ষিণ লেবাননে
আজও সকালে 37 জন নিহত হয়েছে, 1.5 শতাধিক আহত হয়েছেন, এবং পাল্টা হিজবুল্লাহ হামলা চালিয়েছে। এই পরিস্থিতিকে যদি আমরা ভয়াবহ না বলি, সবচেয়ে সংকটময় না বলি, তাহলে কোন পরিস্থিতিকে আমরা সংকটময় বলবো? এবং এটি হওয়ার কারণের জন্য আমাদের সেই 47-এ আমরা ফিরে যাব না, 48-এর 14 মেতে যাব না, কারণ যখন ডেভিড বেন গুরিয়েন আজকের ইসরায়েলের জন্ম দিয়েছিল, তখন থেকেই কিন্তু এই সংকট এবং সংঘাত শুরু। এবং আমরা ইতিহাসের গভীরে গেলে আমরা 7 দশক ধরে চলছে এই সংকট। যখনই ইসরায়েল নামক এই রাষ্ট্রটিকে তারা বলছে, যখন এখানে মানে জোর করে বসিয়ে দিল ব্রিটিশরা, তখন থেকেই শুরু হয়ে গেল সংঘাত সংকট, আজ অবধি চলছে। এবং আমাদের ভূমিতে, অর্থাৎ ফিলিস্তিনের ভূমিতে তাদেরকে এনে বসানো হলো, লেবাননের পাশে, সেখানে সেই ভূমি তারা জবরদখল করছে। তারা এখন সন্ত্রাসী, আর ইসরায়েল স্বাধীন এক শান্তিপূর্ণ রাষ্ট্র। যে কথাটি মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, আমরা কোন সভ্য যুগে আছি? এ কোন সভ্যতা যেখানে অপরাধী নিরীহের হাত চেপে ধরে বলছে সেই অপরাধী আমার ফিলিস্তিনের জায়গা দখল করছে, হত্যা করছে, বাস্তুচ্যুত করছে, গণহত্যা চালাচ্ছে, গৃহহীন করছে, তারা রিফিউজি হয়ে গেছে। সেখানে আমরা সেটিকে নিয়ে কোনো প্রতিবাদ করছি না। বিশ্ব সভ্যতা, জাতিসংঘ আজকে কোন ভূমিকা পালন করছে? মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি? পশ্চিমা দেশগুলোর ভূমিকা কি? আমরা সেখানে কি কোনো সভ্যতার কোনো দেশকে আমরা দেখতে পাচ্ছি সঠিকভাবে প্রতিবাদ জানাচ্ছে? বরঞ্চ আমরা দেখলাম উস্কানি দিচ্ছে আরো। আমরা জাতিসংঘের সাধারণ পরিষদে দাঁড়িয়ে যখন নেতানিয়াহু কথা বললেন, তার পরপরই বৈরুত জ্বলে উঠলো, সেখানে হিজবুল্লাহ নেতাকে হত্যা করা হলো। আপনি তার একটু আগে ফিরে যাই আমরা, যদি 29 সেপ্টেম্বরের যে বৈরুতের হামলা, তার আগে আমরা তেহরান হামাস নেতাকে গুপ্ত হত্যা করা হলো। এই হামাস নেতা 31 জুলাইয়ের কথা বলছি। এর পরপরই কিন্তু ইরান মার্কিন যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘের কাছে বিষয়টি জানিয়েছে, কিন্তু তার কোনো প্রতিবাদ হয়নি, তার কোনো বিচার হয়নি, তার কোনো কিছু হয়নি। কিভাবে এখানে গুপ্ত হত্যা চালানো হলো? ইরান বারবার বলে এসেছে যে মধ্যপ্রাচ্যের শান্তির জন্য, বা আমাদের বিশেষ করে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, যেটি মুসলমানদের পবিত্র স্থান, সেই জায়গাটি তারা দখল করে নিয়েছে। সেটিকে মুক্ত করার যে প্রয়াস, এবং বিশেষ করে মুসলিম বিশ্বকে শান্তিপূর্ণ জায়গায় আনার জন্য যে প্রয়াস, সেই উদ্যোগটি ইরান মধ্যপ্রাচ্যে একমাত্র ভূমিকা নিচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো, বিশেষ করে মধ্য এশিয়ার অন্য দেশগুলো, আরব বেশ কিছু দেশের কথা আমি এখন বলছি না হয়তো, তারা ইসরায়েলের মিত্র শক্তি, সহযোগিতা করছে পশ্চিমাদের সাথে। অবশ্য এর ভয়াবহতা তাদেরকে ভোগ করতে হবে, কারণ পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, তাহলে কেউ কি নিশ্চিন্তে ঘুমোতে পারবে? সেটা কি সম্ভব? আর ইসরায়েল, আমরা যদি বিশ্বের সামরিক শক্তির দিকগুলো বিবেচনা করি, বলতে পারবেন, বা ডক্টর দেখি যে যারা সামরিক শক্তিগুলো, তাদের বিবেচনায় ইরানের শক্তিমত্তা 14তম এবং ইসরায়েল শক্তিমত্তা 17তম সামরিক বিবেচনায়। সেক্ষেত্রে কি ইরান ছেড়ে কথা কইবে? নিশ্চয়ই না। এবং ইরানের এই যে আজকের ভূমিকা অবস্থান, বলুন। জি, গাজী আব্দুর রশিদ, কিন্তু ইরানের চেয়ে ইসরায়েল পেছনে, কিন্তু যুক্তরাষ্ট্র তো আছে ইসরায়েলের সাথে, সেই শঙ্কাটার জায়গাটা তো আছেই। আর আপনি বলছিলেন যে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়লে বাকি দেশগুলো কি বাঁচতে পারবে? মানে আপনার কাছে একটু প্রশ্নটা রেখেই যাই যে মধ্যপ্রাচ্য জুড়েই একদম ছড়িয়ে পড়বে, এই যুদ্ধ আরো ছড়াতেই থাকবে, সেরকমই কি আশঙ্কা করছেন আপনি? এই দুটো প্রশ্ন আপনি যদি একটু ছোট্ট করে বলেন, তারপরে আমি আসলে আর একটা প্রশ্নে যেতে চাই, ডক্টর ইমতিয়াজের কাছে জানতে চাই। আশঙ্কা তো রয়েছে, এবং মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার কারণ এখন ইরান এখানে এককভাবে, এবং ইরানের যে শক্তিগুলো, আমরা যে কথাগুলো একটু আগে বলছিলাম, যে ইরাক, সিরিয়া, তুরস্ক, লেবানন, ইয়েমেন, এই দেশগুলো ছাড়া বাকি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, তারা আমরা জানি যে তলে তলে ইসরায়েলের সাথে বন্ধু ভাবাপন্ন বা সহযোগিতা করছে তারা। এখন এই দেশগুলোতে কি আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি আছে, ঠিক আছে। এবং এই অঞ্চলটা, বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চলে, আপনি ধরুন
লোহিত সাগর বলেন, বা আপনি ধরুন আহ উম, আহ, ভূমধ্য সাগর বলেন, এই অঞ্চলগুলো দিয়ে যে তেল সরবরাহ হয়ে থাকে এবং ওদের যে অর্থনৈতিক যে বিষয়টি রয়েছে, সেই বিষয়গুলোকে কি ক্ষতিগ্রস্ত করা ইরানের পক্ষে খুবই দুরূহ কাজ হবে? নিশ্চয়ই না। এটি খুবই সহজ কাজ হবে ইরানের পক্ষে। জি। এবং ইরান চাইলে হরমুজ প্রণালী সহ এই অঞ্চলের সবগুলোকে বন্ধ করে দিতে পারে। এর আগেও দিয়েছে, এরকম ঘটনা ঘটেছে। তাদের তেলের জাহাজ বন্ধ করে দিয়েছে, আটকে দিয়েছে। মানে ঘটনাগুলো ইরানের কিন্তু হাতে অতীত অনেক কিছুই রয়ে গেছে, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। আমি রয়ে গেছে। আসবো জনাব গাজী আব্দুর রশিদ আপনার কাছ থেকে। আমি ডক্টর ইমতিয়াজ আপনার কাছ থেকে একটু, মানে যে বিশ্লেষণটি আসছিল গাজী আব্দুর রশিদের কথা থেকে, এবং আসলে খুবই আলোচিত হচ্ছে, মধ্যপ্রাচ্য জুড়েই কি এটি ছড়িয়ে পড়বে? সামনে কি আরো বিস্তৃত হতে যাচ্ছে এই যুদ্ধাবস্থা, এই যুদ্ধের মানে পরিধি? এবং সেই সাথে এই যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে যে পরিকল্পনা করছে, বা পরিকল্পনা করছে বলে শোনা যাচ্ছে, যে ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানোর, আহ, আসলে কেমন হামলা চালাতে পারে ইসরায়েল? পাল্টা একটা হামলা চালাবে, এটি অনেক বিশ্লেষকরাই বলছেন এটি একরকমের নিশ্চিত। হামলা চালালে কেমন হামলা চালাবে? সেটি কি তেল স্থাপনায় চালাবে কিনা, পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর শঙ্কা কতটা? যুক্তরাষ্ট্র বলছে যে তারা পারমাণবিক স্থাপনায় হামলা চালালে সেটি সমর্থন দেবে না। কি মনে করেন কেমন হবে পাল্টা হামলা যদি হয়? তো আসলে কয়েকটা জিনিস মনে রাখা দরকার। একটা হলো যে সব দেশ যে স্টেবিলিটি চায় তা না, কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে তারা ইনস্টেবিলিটিতে থ্রাইভ করে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে কিন্তু, যে আমরা ভাবি যে সবাই বুঝি স্টেবিলিটি চায়, সবাই বুঝি শান্তি চায়, এটা কিন্তু ঠিক না। কারণ অনেক স্বার্থ আছে, অনেক কম্পালশন আছে, যেখানে ইনস্টেবিলিটি অনেকেই চায়। মধ্যপ্রাচ্যের ইনস্টেবিলিটি চাওয়ার একাধিক দেশ আছে। এটা হলো একটা দিক। আর একটা দিক মনে রাখতে হবে যে নেতানিয়াহু, তার সরকার এই সুযোগটা নিচ্ছে। ডক্টর সে ইমতিয়াজ, ভালো, একটু বিশ্লেষণের আরেকটু কি বাড়াবেন, যে আসলে কারা ইনস্টেবিলিটি চাচ্ছে, কেন চাচ্ছে? একটা হলো অস্ত্রের যদি মানে বিরাট যে প্রোডাকশন যে সিস্টেম আছে, অস্ত্র বিক্রি করার একটা বিষয় আছে, তেলের দামের একটা বিষয় আছে, সাপ্লাই লাইনের যদি এদিক সেদিক করা যায়, সেখানেও একটা প্রফিট মার্জিন করা যায়। একাধিক কারণ আছে। মানে কিন্তু সহজে বলা যে অনেক দেশই আছে, বা অনেক কর্পোরেশন আছে, অনেক ব্যবসা আছে, অনেক লবিজ আছে যারা ইনস্টেবিলিটি তে থ্রাইভ হুম। করে, স্টেবিলিটিতে না। আহ, দ্বিতীয় যেটা মনে রাখতে হবে যে নেতানিয়াহুর সরকার বা নেতানিয়াহু এই সুযোগটা নিচ্ছে এখন বর্তমানে। সে ভালো করেই জানে এই 1 মাসের মধ্যে যদি সে কিছু করে, তাহলে আমেরিকা তাকে সাপোর্ট করা ছাড়া বড় প্রেশার তাকে ফেলতে পারবে না। কারণ তার একটা ভয় কিছুটা আছেই যে নির্বাচনের পরে কি কমলা হ্যারিস আসুক বা ডোনাল্ড ট্রাম্প আসুক, তার উপর একটা বড় প্রেশার পড়তে পারে। আহ, বিশেষ করে তার নিজের সরকার থাকে কিনা সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করা শুরু করেছে। তো সেই প্রেশারটাকে যদি কমানো যায়, তার একটা হলো যে আমি যদি যুদ্ধ বাড়াতে পারি, এবং সেভাবেই বাড়াচ্ছে লেবাননের সাথে, বাড়ানো আমি যদি বাড়াতে পারি, তাহলে আমি মানে আমাকে খুব প্রয়োজন হয়ে যাবে আমেরিকার। কারণ এখানে ইরান জড়িত হবে, ইরানের সাথে রাশিয়াও হয়তো থাকবে, কিছুটা চীন থাকবে। সব মিলে আমেরিকা তখন বাধ্য হবে ইসরায়েলের সাথে থাকতে। এই ধরনের একটা স্ট্র্যাটেজি আগেও করেছে, এখনো করে যাচ্ছে। হুম। এখন এটা পাল্টাতে পারে আমি মনে করি ইসরায়েলের জনগণ আর আমেরিকার জনগণ। আমি সবসময় তাদের উপর ভরসা রাখি। আহ, যে কি বলা হয়, তারা ছাড়া আমার মনে হয় না বড় আকারে পরিবর্তন হবে। এখানে বড় ধরনের যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার কথা না, কারণ সেটা সুইসাইডাল হবে। সেই সুইসাইড করতে চাইবে না স্বাভাবিকভাবে। কারণ ওটা হলে ওই যেই ব্যবসার কথা বলছি, যে থ্রাইভের কথা বলছি, ওটা তো আর থাকবে না। তখন তো হুম। পুরোটাই শেষ হয়ে যাবে। তখন তাতে বোঝা যাচ্ছে যে না, অত দূর তারা টানবে না। কিন্তু যদি এই পরিস্থিতি রাখতে পারে, এই ছোটখাটো এইভাবে একটা অবস্থা, এবং যেহেতু তারা বুঝতে পেরেছে যে পৃথিবীর জনগণ বড় আকারে এখনো এই যে একটা জেনোসাইড হচ্ছে, এটাকে নিয়ে বড় ধরনের যে তাদের একটা চিন্তা ভাবনা, বা বড় ধরনের একটা পলিসি চেঞ্জ, পরিবর্তন আরব দেশের মধ্যে বা অন্য মুসলিম দেশের মধ্যে, এটা যে হতে যাচ্ছে না, সেটাও বুঝতে পারছে। কারণ তাদের সব দেশই তার নিজের স্বার্থ হুম। নিয়ে
আছে সেই জিনিসটাও মোটামুটি ভাবে আমার মনে হয় বুঝতে পারছে, মানে বুঝতে পেরেছে। এখন দরকার হলো যে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা দরকার। কারণ আমি যেটা মনে করি যে এই নির্বাচনের এই পরিস্থিতিটা, এই সময়টা নেতানিয়াহু ভালো করে বুঝতে পেরেছে এবং এই সময়টা সে ব্যবহার করছে। এখন ইম্প্যাক্টটা কি হবে, আমি এখনো মনে করি নভেম্বরের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা দরকার। জি, আমি আসবো এই প্রসঙ্গেও, কিন্তু তার মানে আসলে আপনি বলছিলেন লবিস্টদের স্বার্থ, অনেক দেশ এবং কর্পোরেশনের স্বার্থ রয়েছে, সেসব স্বার্থের কাছে মানবতা, মানবাধিকার এই বিষয়গুলো আসলে খুব তুচ্ছ জিনিস, এগুলো সব কাগজে কাগজে বার্তা শুধুমাত্র। বিষয়টি কি তেমনই? একটা বিরতি নিয়ে আসি। যুক্তরাষ্ট্রের অবস্থানের কথাও আমি প্রফেসর আকলাক আপনার কাছ থেকে নিশ্চয়ই শুনতে চাইবো। একটা বিরতির পরে ফিরছি দুরালাপে। ফিরে এলাম দুরালাপে। আমি প্রফেসর আকলাক আপনার কাছ থেকে একটু যুক্তরাষ্ট্রের বিষয়ে জানতে চাই যে আপনি কি মনে করেন যুক্তরাষ্ট্র, যেমন এখন জানছি যে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের একটা আলোচনা চলছে ইরানের তেল স্থাপনায় হামলা চালানোর, ইসরায়েল এরকম পরিকল্পনার কথা মানে জানা যাচ্ছে, এবং যুক্তরাষ্ট্রও বলছে যে ইসরায়েলে যদি কোনো রকম হামলা হয় সেটি যুক্তরাষ্ট্রের উপরে হামলা বলে বিবেচিত হবে, এটি প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন। এমন কি কোনো সম্ভাবনা বা আশঙ্কা আছে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবার? আপনারা বলছেন যে নভেম্বরের নির্বাচনটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, তার আগে বা পরে যুক্তরাষ্ট্র সরাসরি ইনভলভ হবার কোনো আশঙ্কা সম্ভাবনা দেখেন? আহ, আসলে যুক্তরাষ্ট্র তো এই এই যুদ্ধে ওতপ্রোতভাবে জড়িত। আম, আপনি আহ, আহ, যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল কখনো এই অ্যাটাক করা সম্ভব ছিল না। আপনার যত সামরিক অস্ত্র থেকে শুরু করে যত ডলার এবং এমনকি ফুয়েল যেটা অ্যামিউনিশনের কাজ করে, আহ, হুম, সেটাও আমেরিকা থেকে সাপ্লাই দেওয়া হয়। এমনকি অন দ্য এয়ার যেসব আপনার এয়ার টু এয়ার ফুয়েল ট্রান্সফার করে, সেগুলো আমেরিকার শিপের সাহায্য নেওয়া হয়। তো এখানে আমেরিকা তো জড়িতই। তো সেই সেদিকে না গিয়ে আমি মনে হয় এখানে কেন এই জিনিস আগ্রাসনটা হঠাৎ করে বেড়ে গেল। আপনি যদি দেখেন হুম, এই সেপ্টেম্বর অক্টোবর মাসের এখন কিন্তু একটা ক্রিটিক্যাল স্টেজে চলে গেছে, যেখানে জাস্ট মানে অফিসিয়ালি 50,000 পিপল হ্যাভ অলরেডি পেরিশড। একটা 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 জাতি থেকে আমরা দেখছি 50,000 লোক অলরেডি কাইন্ড অফ স্লটার্ড হয়ে গেছে। ওখানে ওখানে আসলে কিছুই নাই। সেখানে আমরা দেখছি হঠাৎ করে ওয়েস্ট ব্যাংকে ক্ষেপণাস্ত্র কিছু নিক্ষেপ করা হলো গত পরশুদিনের কথা, যেটা 20 বছরে করা হয়নি। হঠাৎ করে এটা হচ্ছে ফ্রম ফাইটার ফাইটার জেট থেকে করা হয়েছে। তো হঠাৎ করে এই ধরনের কেন করা হচ্ছে, এটা আপনাদেরকে আমার মনে হয় একটু আলোচনার আহ, হুম, দরকার এখানে। ফরেন পলিসি এখন যেটা ইমতিয়াজ বললেন যে নেক্সট নেক্সট মান্থে হচ্ছে আমাদের ইলেকশন। এখন ইলেকশনটা এখানে ওতপ্রোতভাবে জড়িত। আমি একটু হিস্ট্রির থেকে একটু সাহায্য নিব। আপনি যদি সাদ্দাম হোসেনের ইরাক ইরাক ওয়ারের ক্ষেত্রে যান, সেখানে নেতানিয়াহু কংগ্রেসে এসে একটা স্পিচ দিয়েছিল 1992-তে। সেখানে সে সে বলেছিল ইলেকশনের সময় যে আমাদেরকে ইরাকে যেতেই হবে, কারণ সেখানে নিউক্লিয়ার অ্যামুনেশন তৈরি হয়েছে। হুম, এটা এটা এটাতে কোনো সন্দেহ নাই, এটা আপনি ক্লিপ ইউটিউবে পাবেন। হুম, এবং সে একদম কনফার্ম করছে সেনেটরদেরকে যে এটা আমাদেরকে যেতেই হবে, একটা অবশ্যম্ভাবী একটা একটা জিনিস। তারপর তো হিস্ট্রি তো জানেনই আপনি, ইরাকে গেল, কিছুই পেল না, আর একটা একটা জাতি ধ্বংস হলো। তো এখন যেটা নেতানিয়াহু বলছে যে আমাদেরকে হিজবুল্লাহকে শেষ করতে হবে, আমরা এখন এত হুম, দূর পর্যন্ত গেছি, এখন আমরা না শেষ করলে তো আমাদের কাজটা রয়ে যাবে। কিন্তু হঠাৎ করে আপনি দেখেন যে এখন তারা কেন লেবাননে ঢুকলো। আহ এখানে কারণটা হচ্ছে, যদি আপনার আহ, আহ, নেতানিয়াহু যদি একটা সাপোর্ট পাচ্ছে ফ্রম দ্য রিপাবলিকানস, এটাতে কোনো সন্দেহ নাই। রিপাবলিকান হুম, সেনেটররা এটা চাচ্ছে যে যদি এই ওয়ারটাকে সাকসেসফুল করতে পারে, আহ, তাহলে এটা কিন্তু রিপাবলিকানরা যারা কাইন্ড অফ ওয়ারের দিকে তারা কাজ কাজ করে, ওয়ার মঙ্গারিং। আপনি জানেন যে হিস্ট্রি অফ ইরান, আহ, ইরাক ওয়ার থেকে শুরু করে 9/11-এর যত সব তো রিপাবলিকান আন্ডারে, বুশের আন্ডারেই ছিল। এখন এটা যদি করতে পারে তাহলে তাদের সাপোর্টটা ট্রাম্পের ক্ষেত্রে যেতে পারে।
দিস ইজ ওয়ান অফ দ্য হুম ইস্যু। জি, এখানে কিন্তু ডক্টর লেবাননকে আকলাক, আপনি যেটা বলছেন রিপাবলিকানদের ওয়ার হিস্ট্রি, কিন্তু ট্রাম্প দাবি করছেন যে তার সময় মধ্যপ্রাচ্যে শান্তি ছিল, কোনো যুদ্ধ হয় নাই, রাশিয়া ইউক্রেন যুদ্ধ তার সময় হয় নাই, সব ডেমোক্রেটদের সময় হচ্ছে। ট্রাম্প তো ওই ক্রেডিট হ্যাঁ নিচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ তিনি হ্যাঁ হ্যাঁ যুদ্ধবাজ না, এক্স্যাক্ট, এটাই হচ্ছে এবং কথা। তিনি থাকলে তা হামলাই হতো না ইসরায়েলে, ইরান হামলাই করতো না, তিনি তাই দাবি করছেন। এক্সেলেন্ট পয়েন্ট। এখন কথা হচ্ছে যদি এই যুদ্ধটা বাড়ে তাহলে ক্ষতি হচ্ছে ডেমোক্র্যাটদের, কারণ ডেমোক্র্যাটদের মধ্যেই হচ্ছে যারা যারা আপনার গাজার বিরোধী লোকের সাপোর্টার হচ্ছে ডেমোক্র্যাট, এরা কিন্তু রিপাবলিকান না। ঠিক আছে, তো এখন যদি যুদ্ধটা আরো বেড়ে যায় while the Democrats are in power, তখন হবে কি এটা তাদের এগেনস্টে চলে যাচ্ছে। তা এখানে একটা ক্রিটিক্যাল একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে এটা ফর দ্য ফার্স্ট টাইম যেখানে একটা থার্ড পার্টির একটা মেজরিটি চলে এসেছে, থার্ড পার্টির একটা রিপাবলিকান ডেমোক্র্যাট আর একটা থার্ড পার্টি হচ্ছে যারা এই গাজার বিরুদ্ধে, তারা ডেমোক্র্যাট থেকে বের হয়ে এসে তারা বলছে যে আমরা এখন সাপোর্ট করব না ডেমোক্র্যাটদেরকে, বরঞ্চ আমরা সাপোর্ট করবো একটা থার্ড পার্টি ক্যান্ডিডেটকে, যেখানে দুইজন আপনারা জানেন যারা গাজার বিরোধী থার্ড ক্যান্ডিডেট আছে, জেলস্টাইন আর ওদিকে হচ্ছে ওয়েস্ট, কর্নেল ওয়েস্ট। তো এখন ওদিকে যদি থার্ড পার্টিটা যদি বেড়ে যায় তাহলে ডেমোক্র্যাটরা অনেক ভোট লুজ করবে, আর যেসব টস আপ স্টেট আছে যেমন মিশিগান, পেনসিলভেনিয়া, উইসকনসিন, সেখান থেকে ডেমোক্র্যাটরা লুজ করে আহ, ট্রাম্পের লোকরা মানে রিপাবলিকানরা জিতবে। এটা জি শুধু হয়েছিল জি ডক্টর একবার। আকলাক, এটি স্পষ্ট হচ্ছে আপনার কথা থেকে, এটি জি স্পষ্ট হতে পারছি যে মানে মধ্যপ্রাচ্যের এই ইস্যু, ইরান ইসরায়েল ইস্যু সহ মধ্যপ্রাচ্যের ইস্যু আমেরিকার নির্বাচনের উপর একটা একটা সমীকরণে একটা প্রভাব ফেলবে, স্পষ্ট। অনেক ধন্যবাদ ডক্টর আকলাক। আমি একটু গাজী আব্দুর রশিদ, আপনার কাছ থেকে এটি শুনতে চাইবো যে এই যে পরিকল্পনা হচ্ছে ইরানের তেল স্থাপনায় হামলা হতে পারে, ইরানের আসলে প্রতিরক্ষা ব্যবস্থা কতটা আছে, মানে তাদের উপর হামলা হলে তারা আটকাতে কতটা পারবে, এক। এবং যেমন ইসরায়েলের আয়রন ডোম আছে, ইরানের বিষয়টা আপনি একটু বলবেন। ইরানও যদি পাল্টা হামলা চালায় সেখানে আসলে কেমন, বলছে ইরান বলছে ইসরায়েলের সব স্থাপনায় হামলা চালাবে যদি ইরানে হামলা হয়, সেই হামলাটা আসলে ইরান কেমন পরিকল্পনা করছে বা তাদের কোনো পরিকল্পনা আছে কিনা, সেই বিষয়টা কতটা জানাতে পারেন সেটি একটু জানবো। কারণ ইরান যে হামলাগুলো চালায় খুব তো ক্ষতি হয় না ইসরায়েলের। এর আগে যখন অপারেশন ট্রু প্রমিস হলো 6 মাস আগে, তখনও দেখলাম বলার মতো কিছুই হয় নাই, কিছু রকেট এবং কিছু ড্রোন ছিল। ট্রু প্রমিস 2 এই যে এই সময় যেটি হলো, সেখানেও এত ক্ষেপণাস্ত্র ছোড়া হলো, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলো, কিছুই তো হলো না তেমন বলবার মতো। কেন ইরানের হামলায় ইসরায়েলের কিছু হয় না কেন? ইরান কি চাই না কিছু হোক? শারমিন, আপনাকে আমি শুরুতেই একটু বলি, ইরান, আমরা যে মানবিকতার কথা একটু আগে বলছিলাম যে বিশ্ব মানবিকতা কোথায় আসলে, সভ্যতা কোথায়, ইরান 1979 সালে অর্থাৎ ইসলামী বিপ্লব যখন বিজয় লাভ করে তখন মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে চলে যেতে হয়েছিল, এবং নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে। এবং সেই ইতিহাস আমরা সবাই জানি। পরবর্তীতে সেই প্রতিশোধের স্পৃহা আজও যুক্তরাষ্ট্রের কাছ থেকে যায়নি। যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ, সেখানে রিপাবলিকান বলুন আর ডেমোক্রেট বলুন, যে সরকারই আসুক না কেন, তাদের একটাই লক্ষ্য ইরান বিরোধী অবস্থান, এবং সেই জন্য ইসরায়েলকে তাদের পৃষ্ঠপোষকতা করতে হবে। আজকের ইসরায়েল যেখানে ব্রিটিশরা তৈরি করেছিল, সেটি আজকে টিকে আছে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে। তারা প্রত্যক্ষভাবে সবকিছুই করছে, প্রত্যক্ষভাবে বলছে আমি ভুল বললাম, তারা পরোক্ষভাবে অর্থাৎ সরাসরি যুদ্ধ না করলেও সবকিছুতে তারা অংশীদারিত্ব আছে, সহায়তা করছে। ফলে যুক্তরাষ্ট্রের ভূমিকা এখানে খুবই মৌলিক একটা ভূমিকা রয়েছে। আর যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েলের আসলে কোনো কিছু করা সম্ভব নয়। এবং আমি ওই কথায় ফিরে আসব, ইরান আসলে এতগুলো হামলা চালিয়েছে। ট্রু প্রমিস এক যেটা চালিয়েছিল 13 এপ্রিল 2023, এবং তার আগে এপ্রিল মাসেই সিরিয়াতে ইরানি কনসুলেটে হামলা করা হয়। ইরান প্রতিবাদ জানিয়েছিল, নিন্দা জানিয়েছিল, কিন্তু তারা কোনো কিছু করেনি। পরবর্তীতে 13 এপ্রিল ইরান হামলা চালায়, এবং ইরান মানবিক দেশ বলেছে, তারা বেসামরিক মানুষ হত্যায় বিশ্বাসী নয়, এবং অপরাধী শুধুমাত্র তাদেরকেই তারা করতে চায়। এবারও যেখানে হামলা চালানো হয়েছে মূলত সেটি তাদের বিমান ঘাঁটি। কারণ বেসামরিক মানুষ হত্যা ইরান কখনোই করতে চায় না, এটা অমানবিক।
ইরানের নীতি বিরুদ্ধ। ইরান একটি ইসলামী প্রজাতন্ত্র। ফলে যে কথাটি আপনি বলছেন, আর এবারে আমরা মিডিয়ার কথা একটু বলবো। ইমতিয়াজ স্যার বলছিলেন যে আমাদের দেশের মিডিয়াতে আমরা কিছুই দেখতে পাই না আসলে। কেন? কারণ আমাদের মিডিয়া সংকীর্ণতা রয়েছে। আমি একজন মিডিয়া কর্মী, আমি সম্মান জানিয়ে, আপনিও মিডিয়া কর্মী, সম্মান জানিয়ে বলছি। দেখুন, 1 অক্টোবর যখন আমরা এখান থেকে ইরান থেকে হামলা চালানো হলো, মিসাইল হামলা চালানো হলো, তখন বলা হলো কি, তাৎক্ষণিক ঢাকা থেকে ফোন করে আমাকে বলা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতাকে নাকি সরিয়ে নেওয়া হয়েছে, গুপ্ত স্থানে নেওয়া। আমি জানি না, আমি জানি যে তিনি প্রকাশ্যে আছেন। আজকে তিনি প্রকাশ্যে মুসাল্লাতে এই যে নামাজে জুমার খুতবা দিলেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন প্রকাশ্যে। সেখানে লাখ লাখ মানুষ এসেছিল, গোটা তেহরানের প্রায় ম্যাক্সিমাম মানুষই সেখানে গিয়েছিল। আজকে হামলা হওয়ারও তো সম্ভাবনা ছিল। যে কথা বলা হচ্ছে সম্ভাবনার কথা, ইরানের তেল স্থাপনাগুলোতে, বিশেষ করে পরমাণু কেন্দ্রগুলোতে, হ্যাঁ, অসম্ভব কিছু না, হতে পারে। তবে তার আগে বুঝতে হবে, যেমন ইসরায়েলের আয়রন ডোম রয়েছে, ইরানেরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে বিভিন্ন স্তরের, যেগুলোকে ওই তাদের বিভিন্ন ক্ষেপণাস্ত্র বা অন্যান্য হামলা রোধ করার মতো সক্ষমতা ইরানের আছে। তবে হ্যাঁ, ওদের পেছনে যুক্তরাষ্ট্র আছে, তারাও চেষ্টা করবে সর্বাত্মক ভাবে, সে বিষয়টি মাথায় অবশ্যই রাখতে হবে। কিন্তু ইরান এমন একটা জাতি, জাতীয়তাবাদী জাতি। ইরান কিন্তু আসলে ভয় পায় না এই জিনিসটা। যখন আমরা কথা বলছি আজকে, তখন কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেই যুদ্ধের জায়গা যেখানে আগুন জ্বলছে বৈরুত, সেখানে কিন্তু আজ তিনি গেছেন এবং লেবানন পরিস্থিতি নিয়ে, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন লেবাননের প্রধানমন্ত্রী এবং স্পিকারের সাথে। ফলে ইরান এমন একটা জাতি আসলে কোনো বিপদের সময় বলুন আর অন্য যে কোনো সময়ই বলুন, পেছন দিকে হাঁটে না এবং সাহসের সাথে সামনের দিকে এগিয়ে যায়। এই হচ্ছে ইরানের চরিত্র এবং বৈশিষ্ট্য। আর ইরান কিন্তু স্পষ্টভাবে বলেছে যে ইরানের যে সক্ষমতা, আমরা যে কথা বলছি যে না ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ক্ষতি করেনি, এই তথ্যগুলো তো আমরা পাচ্ছি না, সেখানে সেন্সর দেয়া হয়েছে। আপনি জানেন যে সেখানকার কোনো তথ্যই, তারা যেটুকু বলছে সেটুকু ছাড়া পশ্চিমা মিডিয়া তো তাদেরই একটা অংশ, মিডিয়া যুদ্ধও কিন্তু চলছে। এই মিডিয়া যুদ্ধের অংশ হিসাবে আমরা মধ্যপ্রাচ্যের কোনো মিডিয়ার তথ্য কিন্তু আমরা পাই না। আল জাজিরা বা এখানকার প্রেস টিভি বা আমাদের রেডিও বা এগুলো আমরা কিন্তু নেই না। আমরা নেই কোথায়? এএফপি নিচ্ছি, আমরা রয়টার্স কে জানাচ্ছি, আমরা বিবিসি কে নিচ্ছি, আমরা সিএনএন কে নিচ্ছি, কারণ তারা তো ওদেরই ব্যাপার, ওদেরই স্বার্থ রক্ষা করবে। ফলে তাদের বক্তব্য কতটুকু যথার্থ সেটা আসলে মানে পরিমাপ করা মিডিয়াতে যেই সম্ভব। তথ্যগুলো ফলে আসছে সেগুলো পুরোপুরি যথার্থতা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। আমি এই বিষয়টা স্পষ্ট প্রশ্ন হলাম। আছে ধন্যবাদ। নিশ্চয়ই। আমি একটু ডক্টর ইমতিয়াজ আপনার কাছ থেকে একটু এটা শুনি যে এই যে আজকে যে খুতবার কথা বললেন গাজী আব্দুর রশিদ আয়াতুল্লাহ আল খামেনি, তিনি সেখানে বলছেন যে ইসরায়েল আর বেশি দিন টিকবে না। বাংলাদেশে আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ তিনি বলছেন, তিনি ইতিহাসের ছাত্র, ইতিহাস বিশ্লেষণ করে বলছেন এবং সেই সাথে কোরআন হাদিস থেকে উদ্ধৃত করে বলছেন যে ইসরায়েল রাষ্ট্র আর 5 বছর টিকবে। আপনার কি মূল্যায়ন? কথাটা অনেকদিন ধরেই হচ্ছে। এর একটা বড় কারণ হচ্ছে যে যদি হামাস, এখন তো হেজবুল্লাহ জড়িত হচ্ছে, মাঝখানে হুতিজরা হচ্ছিল, তারা যদি মোটামুটি একটা লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট যদি রাখতে পারে, এই ধরনের তথ্য মানে থিওরি আছে যে তারা যদি লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট রাখতে পারে এবং তার সাথে ইরান যদি সাথে থাকে, তাহলে ইসরায়েলের যে ইমিগ্রেশন সেটা একেবারে বন্ধ হয়ে যাবে এক। এবং ইসরায়েলের ভিতরে যারা অনেকে আছেন তারা দেশ ছেড়ে তাদের যে দেশ থেকে এসেছে সেই দেশে চলে যাবে। মনে রাখতে হবে এটা একটা কলোনিয়াল সেটেলমেন্ট, কিন্তু আমরা কিন্তু একটা মানে পরিষ্কার করা দরকার। অনেকেই হয়তো বুঝতে পারছেন না। একটা হলো প্রচন্ড ইমিগ্রেশন দরকার, তার সবসময় মাইগ্রেশন, মানুষ আসা না হলে হবে না, এবং ওটা পশ্চিমা দেশ থেকে আসে। এটা হলো লাস্ট ইউরোপিয়ান কলোনিয়াল একটা সেটেলমেন্ট। এখন এই সেটেলমেন্টের যেখানে যেখানে বন্ধ হয়েছে, একটা বড় উপায়ে বন্ধ হয়ে যেতে পারে যদি সেই ইমিগ্রেশনটা যদি বন্ধ করা যায়। এবং ওইভাবে চিন্তা করছে
বিশেষ করে হামাস আর হেজবুল্লাহ তাদের হয়তো ওই চিন্তায় চলে এসেছে এবং এটা নিয়ে লেখালেখিও হয়েছে। সেটা যদি এই ধরনের কনফ্লিক্ট, এই মাঝে মাঝে যেই আক্রমণ হচ্ছে এবং যেটা সেই বড় যেই আক্রমণটা হলো 7ই অক্টোবরের গত বছর, তাতে কিন্তু প্রচুর ইসরায়েলিরা চলে গিয়েছিল। এবং আমরা মূল আমেরিকায় দেখেছি যে এই ইসরায়েলের বিরুদ্ধে, জায়োনিজমের বিরুদ্ধে জুজরাই কিন্তু নেমেছে বড় আকারে কিন্তু এবার এটাকে থামানোর জন্য। তো সেটা তো বড় পরিবর্তন। এখন এটাকে যদি রাখতে হয়, ধরে রাখতে হয়, তাহলে নেতানিয়াহুর যেমন যুদ্ধ প্রয়োজন, আবার দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে যারা আছেন, মানে এটা কন্ট্রাডিকশন মনে হতে পারে, কিন্তু ইন্টারেস্টিং হলো যারা বিরুদ্ধে আছেন, কি হামাস, কি হেজবুল্লাহ, কি হুতিস, তারাও মনে করছে যে আমি যদি ওরকম একটা লো কনফ্লিক্ট রাখতে পারি, তাহলে ইসরায়েলের ইমিগ্রেশনের উপরে প্রেশার পড়বে এবং লোকও থাকবে না, অন্য কথায় তার অর্থনীতির উপর একটা বড় প্রেশার পড়বে এবং সেই হিসাবে ভবিষ্যৎ খুব একটা ভালো না। সেই হিসেবে হয়তো বলছে যে 5 থেকে আমি আসলে ভবিষ্যৎ খুব একটা ভালো না। এখান থেকে একটা বিরতিতে যে আমি আপনার কাছেই ফিরবো যে ভবিষ্যৎ আর কি প্রেডিক্ট করা সম্ভব এই মুহূর্ত থেকে। একটা বিরতির পরে আমি দুরালাপে ফিরছি। ফিরে এলাম দুরালাপে। আমি ডক্টর ইমতিয়াজ আপনার কাছ থেকে বিরতিতে গিয়েছিলাম, আসলে যেটি জানতে চাইছিলাম, আপনি বলছিলেন যে ইসরায়েল আর বেশি দিন টিকবে না, 5 বছর টিকবে, এরকমটা আমাদের ধর্ম উপদেষ্টা বলছেন। আপনি তার প্রসঙ্গে বলছিলেন। আমি আসলে এটাই শেষ করবেন আপনি যে ইসরায়েলের পরিণতি কি হতে যাচ্ছে, আর ইসরায়েল যুক্তরাষ্ট্র মিলে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর পরিণতি কেমন বানাতে যাচ্ছে? না, একটা হলো যে 5 বছর হয়তো তো একেবারে বেশি কাছের হয়ে গেল, কিন্তু লং টার্মে এই ধরনের যদি কাঠামো থাকে যে তার বার থেকে সবসময় ইমিগ্রেশন থাকতে হবে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা এটা টেকসই হওয়ার কথা না কোনোভাবেই। তার উপরে যেহেতু পশ্চিমা বিশ্বেই বড় ধরনের সমালোচনা শুরু হয়েছে, মূল আমেরিকায় বড় ধরনের সমালোচনা শুরু হয়েছে, সেই হিসাবে বোঝাই যাচ্ছে যে এটাকে রাখা সম্ভব না। এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে যে কমলা হ্যারিস আসুক বা ট্রাম্প আসুক, দুটোর মধ্যেই কিন্তু দুজনের মধ্যে একটা আনপ্রেডিক্টেবিলিটি আছে, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে। এবং ওই কারণেই নেতাহেনু এতগুলো বড় আকারেই যুদ্ধ বিভিন্ন ভাবে বাড়াচ্ছে যে এতগুলো কেমন করে থামাবে। তো সেখানে কমলা হ্যারিসেরও বড় ধরনের ম্যাজিক দরকার, ডোনাল্ড ট্রাম্পেরও বড় ধরনের ম্যাজিক দরকার। এর একটা বড় কারণ হলো যে দুটো যুদ্ধ, যেটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে, ইউক্রেন এবং প্যালেস্তাইন, দুটো যুদ্ধই থামিয়ে দেওয়া, এটা ওই যেটা বললাম যে লবি এর সাথে জড়িত, তারা এটাকে বাধা দিবেই। এখন তৃতীয় কোন জায়গায় যুদ্ধ শুরু করবে কিনা সেটা আমরা জানি না, কিন্তু যুদ্ধ পরিস্থিতি যদি শুরু করতে পারে তৃতীয় কোনো একটা জায়গায়, তাহলে হয়তো এখানে হয়তো হয়তো থামাতে পারে। তবে আমি এক লাইনে একটা উত্তর একটু আপনার কাছ থেকে ডক্টর ইমতিয়াজ, এক লাইনে যদি একটু বলেন যে বাংলাদেশের মানুষের প্রচন্ড একটা ইসরায়েল বিদ্বেষ রয়ে গেছে এবং সেই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকেও তারা অপছন্দ করছে, এখানে তার ভূমিকা প্রসঙ্গে ডক্টর ইউনূস সরকার কি এখানে যুক্তরাষ্ট্রের বিরোধিতার জায়গাটা, মানে যুক্তরাষ্ট্রের সমালোচনার জায়গাটা স্পষ্ট করতে পারবে, শক্ত করতে পারবে? তার একটা সুযোগ আছে, কারণ জাতিসংঘে তিনি এটা বলেছেন, যেহেতু একজন নোবেল লরেট, অন্য নোবেল লরেটদের নিয়ে তিনি লিডারশিপ নেবে কিনা, কারণ একটা জেনোসাইড সংগঠিত হয়েছে এবং বড় আকারেই যুদ্ধ ওখানে বাজলে বাংলাদেশেরও ক্ষতি। তো একটা সুযোগ হয়েছে তার, সেই সুযোগটা নিবে কিনা সেটা তো উনি ভালো বলতে পারবেন। অনেক ধন্যবাদ। বাংলাদেশেরও ক্ষতি, আমি ডক্টর আখলাক, আপনার কি মনে হয় বাংলাদেশের উপরে কেমন প্রভাব পড়বে? বৈশ্বিক অর্থনীতিতে নিশ্চয়ই প্রভাব আছে, তেলের দাম ইতিমধ্যেই বেড়ে গেছে, আপনি কেমন প্রভাব দেখছেন? আমি আগের প্রশ্নটার সঙ্গতি নিয়ে বলতে যাচ্ছি যে এখানে কিন্তু যে আমাদের দেশের স্বৈরাচারকে এই জেনজি মুভমেন্ট যেটা, তারা এটাকে সরালো, এখানেও দেখতে হবে এই জেনজি কিন্তু সারা পৃথিবীতেই আছে। আমেরিকাতে যে যে জেনজি পপুলেশন, এরা কিন্তু গাজার বিরুদ্ধে, মানে গাজাকে সাপোর্ট করছে, দে আর এগেনস্ট দ্য ওয়ার। এখন এই এই পপুলেশনটাকে কিন্তু আপনারা, ইউ ক্যানট ইগনোর দিস পপুলেশন। এরাই কিন্তু আপনার কামালা হ্যারিসকে প্রেশার দিচ্ছে
যে তুমি এই যুদ্ধটাকে বন্ধ করো। আর মধ্যে পড়ে দেখা যাচ্ছে যে যুদ্ধটা আরো বেড়ে গেল হঠাৎ করে। এখানে ওই 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 ষড়যন্ত্রের কাজ করছে, যেটা ইমতিয়াজ ভাই অনেকটা বলছিলেন, লবিস্টরা কাজ করছে এখানে, যারা যারা ওয়ার মঙ্গাররা কাজ করছে। এরা আপনার ট্রাম্প তো আসার তো কথা না, এখানে টু টাইমস কনভিক্টেড ফেলন, তাই না? যে একজন আসামি হয়ে কনভিক্টেড হয়েছেন, সেখানে সে প্রেসিডেন্ট হয়ে যাবে, এটা তো একটা আমেরিকার ইতিহাসে তো এমন কিছু হয় নাই, যে হওয়ার তো কথা। কিন্তু হতে পারবে, যেহেতু এই ইসরায়েল ওয়ারটা এটা একটা আমরা একটা দুদুল্যমনার মধ্যে আছি এখন। এটার ইকোনমিক ক্ষেত্রে এটা কিন্তু একটা সুদূর প্রসারী ভাব। আপনি দেখেন যে ইউক্রেনের জন্য দেশের যে ইনফ্লেশন, আমরা ওয়ার্ল্ড ওয়াইড ইনফ্লেশনটা যে সৃষ্টি হলো, খাদ্যের অভাব, এখন যদি তেলের উপরে হয়, যেটা ইরানের যদি হয়, there will be definitely একটা আমরা ইকোনমিকে একটা সিরিয়াস ইমপ্যাক্ট দেখতে পারবো। স্পষ্ট। অনেক ধন্যবাদ। ইকোনমিক সিরিয়াস ইমপ্যাক্ট দেখছেন। আমি গাজী আব্দুর রশিদ, আপনি কেমন দেখছেন ইমপ্যাক্ট? আমি একটু যাব যে ইরান যে মিসাইল অ্যাটাক গুলো করেছিল ইসরায়েলে এয়ার বেস কেন্দ্রিক, সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই তথ্যগুলো খুব শীঘ্রই হয়তো আসবে সামনে। এক, দুই, ইরান কিন্তু স্পষ্টত এবং কঠিন ভাবে বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুজমা খামেনি, উনি আজও খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে ইসরায়েলের অস্তিত্ব কৃত্রিম এবং সেটা টিকে থাকবে না, যে কথাটি আমরা একটু আগে আলোচনা হচ্ছিল। এবং তাদের এই যে আজকের ভূমিকা, সেই ভূমিকা দেখা যাবে যে বিশ্বে যে জাতিগুলো, সেই কণ্ঠস্বরগুলো আরো তীব্রভাবে জেগে উঠবে। এবং এই যে নাসরুল্লাহ তিনি মারা গেলেন, বা ইসমাইল হানিয়া যাকে হত্যা করা হলো, এর জন্য কিন্তু হিজবুল্লাহ, হুতি, ওদিকে হামাস, তারা কিন্তু ক্ষণিক সময়ের জন্য হয়তো বা একটু থেমে থাকবে। শেষ করতেই হবে গাজী আব্দুর রশিদ, আমি দুঃখিত পুরোটুকু শেষ শুনতে পারলাম না। অনেক ধন্যবাদ গাজী আব্দুর রশিদ, প্রফেসর আখলাক, প্রফেসর ইমতিয়াজ, আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক বিদায় আজকের মতো।